এবার আমরা ইলেকট্রন পরিবহন তন্ত্রের যে সমস্ত কমপ্লেক্স থাকে বা তোমার মাইটোকন্ড্রিয়ার যে অন্তঃপর্দায় যে কমপ্লেক্সগুলো থাকে সেই কমপ্লেক্সগুলো সম্পর্কে আমরা জানব। ইটিএসের অর্থাৎ ইটিএস ইলেকট্রন পরিবহন তন্ত্রের কমপ্লেক্সগুলো আমরা জানব। প্রথম হচ্ছে কি তোমার কমপ্লেক্স ওয়ান। কমপ্লেক্স ওয়ান, এই কমপ্লেক্স ওয়ানকে তোমার NADH ডিহাইড্রোজেনেজ কমপ্লেক্সও বলা হয়। কমপ্লেক্স ওয়ানকে তোমার NADH ডিহাইড্রোজেনেজ কমপ্লেক্সও বলা হয়। আর এর মধ্যে এই NADH ডিহাইড্রোজেনেজ কমপ্লেক্সের মধ্যে তোমার কি কি থাকে, তোমার FMN, আর থাকে কি তোমার FES আর ইউবিকুইনন, বর্তমান ইউবিকুইনন। ইউবিকুইনন বর্তমান থাকে। তাহলে তোমার মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় যে কমপ্লেক্সগুলো বা ইটিএস সিস্টেমে ইলেকট্রন পরিবহন তন্ত্রের যে কমপ্লেক্সগুলো, তার মধ্যে প্রথম কমপ্লেক্সটা হচ্ছে কমপ্লেক্স ওয়ান, যেটাকে NADH ডিহাইড্রোজেনেজ কমপ্লেক্সও বলা হয়, যার মধ্যে FMN, FES এবং ইউবিকুইনন অবস্থান করে বা থাকে। দু নম্বরটা কি? দু নম্বর হচ্ছে তোমার কমপ্লেক্স টু। কমপ্লেক্স টু, এই কমপ্লেক্স টুকে তোমার সাকসিনেট ডিহাইড্রোজেনেজ কমপ্লেক্স বলা হয়। সাকসিনেট সাকসিনেট ডিহাইড্রোজেনেজ কমপ্লেক্সও বলা হয়। এর মধ্যে এই কমপ্লেক্স টু এর মধ্যে কী কী থাকে, তোমার FAD, আর কি থাকে তোমার FES, প্রোটিন বর্তমান। প্রোটিন তোমার থাকে। এবার আসবো কমপ্লেক্স থ্রি। কমপ্লেক্স থ্রি, তোমার কমপ্লেক্স থ্রিকে বলা হয় সাইটোক্রোম সি রিডাক্টেজ কমপ্লেক্স। সাইটোক্রোম সি রিডাক্টেজ কমপ্লেক্স বলা হয়। এর মধ্যে কি থাকে, তোমার সাইটোক্রোম বি থাকে, সাইটোক্রোম বি থাকে, সাইটোক্রোম C1 থাকে এবং সাইটোক্রোম সি থাকে। সাইটোক্রোম সি থাকে, সাইটোক্রোম C1 থাকে, C1 থাকে এই কমপ্লেক্স থ্রির মধ্যে। যে সাইটোক্রোম সি রিডাক্টেজ যে কমপ্লেক্স, তার মধ্যে সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি এবং সাইটোক্রোম C1 থাকে। এবার হচ্ছে কমপ্লেক্স ফোর। কমপ্লেক্স ফোরকে তোমার সাইটোক্রোম সি তোমার অক্সিডেজ বলা হয়। সাইটোক্রোম সি অক্সিডেজ বলা হয়। এই সাইটোক্রোম সি অক্সিডেজ কমপ্লেক্স এর মধ্যে তোমার সাইটোক্রোম এ থাকে আর সাইটোক্রোম A3 থাকে। এর মধ্যে তোমার সাইটোক্রোম এ থাকে আর সাইটোক্রোম A3 বর্তমান। 5 নম্বর কি, তোমার কমপ্লেক্স 5। একে
এটিপি এর মধ্যে কি থাকে তোমার এটিপি সিনথেজ, এটিপি সিনথেজ থাকে, এটিপি সিনথেজ তোমার বর্তমান কমপ্লেক্স 5 এর মধ্যে। তাহলে আমরা জানলাম যে ইলেকট্রন পরিবহন তন্ত্রে যে সমস্ত কমপ্লেক্সগুলো তোমার মাইটোকন্ড্রিয়াল অন্তঃপর্দায় অবস্থান করে সেইগুলো সম্পর্কে জানলাম। সেগুলো কি কি? তোমার কমপ্লেক্স ওয়ান যেটাকে বলা হচ্ছে তোমার NADH ডিহাইড্রোজিনেজ কমপ্লেক্স, যেটা যার মধ্যে FMN, FES এবং ইউবিকুইনন বর্তমান। এই ফুল নামগুলো আমরা আগেই জেনেছি তোমার উপাদানের মধ্যে। কমপ্লেক্স 2 এর মধ্যে কমপ্লেক্স 2কে বলা হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ কমপ্লেক্স। কেন এগুলো নাম হচ্ছে? কারণ এখানে পরবর্তীকালে আমরা আসছি যে এগুলো কেন এরকম নাম। কমপ্লেক্স 2 তোমার মধ্যে কী কী থাকছে? FAD, FES প্রোটিন বর্তমান। কমপ্লেক্স 3কে সাইটোক্রোম সি রিডাক্টেজ কমপ্লেক্স বলা হচ্ছে। এর মধ্যে সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম C1 বর্তমান। কমপ্লেক্স 4কে তোমার সাইটোক্রোম সি অক্সিডেজ কমপ্লেক্স বলা হচ্ছে। এর মধ্যে সাইটোক্রোম এ আর সাইটোক্রোম A3 থাকছে। কমপ্লেক্স 5কে বলা হচ্ছে তোমার ATP সিনথেজ বলা হচ্ছে। এই যে মাইটোকন্ড্রিয়ার আমরা গঠন জেনেছি, বহিঃপর্দা, অন্তঃপর্দা এবং এই যে বহিঃপ্রকোষ্ঠ, ভিতরটাকে বলা অন্তঃপ্রকোষ্ঠ। ধাত্র বা ম্যাট্রিক্স যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে অন্তঃপ্রকোষ্ঠ। এই যে তোমার অন্তঃপর্দার মধ্যে এই সমস্ত কমপ্লেক্সগুলো তোমার এই 5টা ধরনের যে কমপ্লেক্স আছে সেগুলো থাকে। এবার আমরা জানবো যে ইলেকট্রন পরিবহন তন্ত্রের বৈশিষ্ট্য কী, বা ইলেকট্রন পরিবহন তন্ত্র তাদের মধ্যে কী কী বৈশিষ্ট্যগুলো দেখা যায়। তাহলে ইলেকট্রন পরিবহন তন্ত্রের যে সমস্ত কমপ্লেক্সগুলো, যেগুলো কমপ্লেক্স 1, 2, 3, 4, 5 যে কমপ্লেক্সগুলো, সেগুলো মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় বর্তমান। প্রথম বৈশিষ্ট্য। 2 নম্বর কি? কমপ্লেক্সের মধ্যস্থ হাইড্রোজেন বা ইলেকট্রন বাহকগুলো একটি সজ্জাক্রমে সজ্জিত থেকে একটি শৃঙ্খল বানায়। এই যে মাইটোকন্ড্রিয়ার তোমার অন্তঃপর্দার মধ্যে কমপ্লেক্সের মধ্যস্থ হাইড্রোজেন বা ইলেকট্রন বাহকগুলো আছে সেইগুলো কী হচ্ছে একটা নির্দিষ্ট সজ্জাক্রমে সজ্জিত হয়ে একটা শৃঙ্খল বা চেন তৈরি করে। নেক্সট কি? শৃঙ্খলের বাহকের মাধ্যমে ইলেকট্রনের পরিবহন তোমার কেমন হয়? উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তির স্তর দিকে তোমার বাহিত হয়। শৃঙ্খল বাহকের মধ্যে দিয়ে ইলেকট্রনগুলো উচ্চ শক্তির স্তর থেকে নিম্ন শক্তির স্তরে তোমার পরিবাহিত হয়। নেক্সট কি? সবশেষে ইলেকট্রনগুলো আণবিক অক্সিজেন গ্রহণ করে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে তোমার জল উৎপন্ন করে। এই যে ইলেকট্রন পরিবহন তন্ত্রের মাধ্যমে বা ইলেকট্রন বাহকের মাধ্যমে যে ইলেকট্রনগুলো পরিবাহিত হয় সেইগুলো কী হচ্ছে তোমার আণবিক অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় এবং হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে তোমার জল উৎপন্ন করে। নেক্সট কি? ইলেকট্রন পরিবহনের সময় ইলেকট্রন দাতা জারিত হয়। ইলেকট্রন পরিবহনের সময় যে ইলেকট্রন দান করছে সে জারিত হয়, আর যে ইলেকট্রন গ্রহণ করছে সে কি হয়? বিজারিত হয়। একে বলা হয় তোমার রেডক্স রিয়াকশান। একে বলা হচ্ছে তোমার কি? রেডক্স রিয়াকশান। তাহলে রেডক্স রিয়াকশানকে কি? যখন ইলেকট্রন পরিবহনের সময় ইলেকট্রন দাতা জারিত হয় এবং ইলেকট্রন গ্রহীতা বিজারিত হয় তখন তাকে বলা হয় রেডক্স রিয়াকশান। যেটা কী করে? এই রেডক্স রিয়াকশানের ফলে কি হয়? তোমার ইলেকট্রন দাতা এবং গ্রহীতা একত্রিত হয়। একত্রে তোমার ইলেকট্রনগুলোকে তোমার এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত হয়। এই যে রেডক্স রিয়াকশনের সময় রিডাক্টেজ দ্বারা সেটা সম্পন্ন হয়। রিডাক্টেজ ইলেকট্রন দাতা আর গ্রহীতাকে একত্রে বলবো কি? তোমার রেডক্স পেয়ার। তার রেডক্স রিয়াকশানটা কী হলো? রেডক্স রিয়াকশানটা হলো ইলেকট্রন পরিবহনের সময়
ইলেকট্রন দাতা জারিত হচ্ছে আর ইলেকট্রন গ্রহীতা বিজারিত হচ্ছে, একে বলা হচ্ছে তোমার কি রেডক্স রিয়াকশান। আর এটা ঘটে কার দ্বারা? তোমার রিডাকটেজের দ্বারা। রিডাকটেজ উৎসেচকের দ্বারা তোমার কি হচ্ছে এই রেডক্স রিয়াকশানটা ঘটে থাকে। আর ইলেকট্রন দাতা এবং গ্রহীতাকে একত্রে বলবো কি তোমার রেডক্স পেয়ার বা রেডক্স জোড় বলা হচ্ছে। আর ইলেকট্রন পরিবহনের সময় নির্দিষ্ট কিছু ধাপে এটিপি সিনথেস দ্বারা এডিপি তোমার অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে এটিপি তৈরি করে। তাহলে আমরা ইটিএস বা ইলেকট্রন পরিবহন তন্ত্রের তোমার বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম। এবার আমরা জানবো যে তোমার ইলেকট্রন পরিবহন তন্ত্রে তোমার ধাপগুলো কীভাবে ইলেকট্রন পরিবহন তন্ত্র হয় বা ইলেকট্রন কীভাবে পরিবাহিত হয় সে ধাপগুলো আমরা জানবো। ইলেকট্রন পরিবহনের ধাপগুলো, প্রথমে যে কমপ্লেক্স ওয়ানের মধ্যে কি ঘটে, কমপ্লেক্স ওয়ানের মধ্যে কি ঘটে সেটা ফার্স্ট জান। কমপ্লেক্স ওয়ান যেটাকে বলা হচ্ছে কি তোমার কি বলেছি NADH ডিহাইড্রোজিনেজ, NADH ডিহাইড্রোজিনেজ। বা তোমার একে বলা হচ্ছে NADH রিডাকটেজ কমপ্লেক্সও বলা হয়। এখানে কি হয়, এই কমপ্লেক্সে তোমার ধরো একটা ছবি আমি ড্রয়িং করলাম, এটা ধরো মাইটোকন্ড্রিয়া তোমার অন্তঃপর্দা, এটা হচ্ছে অন্তঃপর্দা। যদি একটা মাইটোকন্ড্রিয়াকে আমরা ড্রয়িং করি, এটা বহিঃপর্দা, এটা তোমার অন্তঃপর্দা, এটা বহিঃপ্রকোষ্ঠ, এটা অন্তঃপ্রকোষ্ঠ বা তোমার ধাত্র বা ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এটা অন্তঃপর্দা। এই অন্তঃপর্দার মধ্যে তোমার কমপ্লেক্স 1, 2, 3, 4, 5 থাকছে। কমপ্লেক্স 5 অনেক সময় বলা হয় একে এটিপি সিনথেস বলা হচ্ছে 5টাকে। যাবতীয় তোমার উৎসেচকগুলো তোমার এই ধাত্র বা ম্যাট্রিক্সের মধ্যে থাকছে। আর এই যে বহিঃপ্রকোষ্ঠ, ঠিক এই জায়গাটা, এই যে তোমার কমপ্লেক্সটা আমি ড্রয়িং করেছি এই অন্তঃপ্রকোষ্ঠে যদি এইটুকু অংশ কাটা হয় তাহলে ঠিক আমরা এই জিনিসটা আমরা দেখতে পাবো। এটা হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ, ভিতরটা হচ্ছে ধাত্র ম্যাট্রিক্স, যেটাকে অন্তঃপ্রকোষ্ঠ বলা হচ্ছে। তার মধ্যে অন্তঃপর্দার মধ্যে যে কমপ্লেক্স 1 থাকে সেই কমপ্লেক্স 1-কে তোমার NADH ডিহাইড্রোজিনেজ বলা হচ্ছে। এখানে কি ঘটে, এখানে তোমার কি হয়, এই কমপ্লেক্সে তোমার NADH প্লাস উপস্থিত হলে, যখন কমপ্লেক্স 1-এ তোমার NADH প্লাস H প্লাস যখন উপস্থিত হয় তখন কি হয়, তখন NADH ডিহাইড্রোজিনেজ উৎসেচকের দ্বারা তো এটা জারিত হয়ে তোমার কি উৎপন্ন করে, তোমার NAD প্লাস উৎপন্ন করে, NAD প্লাস উৎপন্ন হয়। তাহলে কমপ্লেক্স 1-এ তোমার কি ঘটছে, কমপ্লেক্স 1-এ তোমার NADH প্লাস H প্লাস যখন উপস্থিত হলে সেটা NADH ডিহাইড্রোজিনেজ উৎসেচক দ্বারা জারিত হয়ে কী হচ্ছে NAD প্লাস তোমার উৎপন্ন করে। এই বিক্রিয়ার কী হচ্ছে, দুটো হাইড্রোজেন বেরিয়ে যায়, দুটো হাইড্রোজেন আয়ন বেরিয়ে যায় কোথায়, বহিঃপ্রকোষ্ঠ। মানে এখানে আছে, এখান থেকে ধাত্র বা ম্যাট্রিক্স থেকে তোমার বহিঃপ্রকোষ্ঠের দিকে বেরিয়ে যায়, তোমার অন্তঃপ্রকোষ্ঠ থেকে তোমার বাইরের দিকে তোমার কী হচ্ছে, দুটো হাইড্রোজেন আয়ন বেরিয়ে যায়। আর এই কমপ্লেক্সে তোমার কী কী থাকে, এই যে আগেই বলেছি NADH ডিহাইড্রোজিনেজের মধ্যে তোমার কী কী অবস্থান করে, তোমার FMN, FES আর ইউবিকুইনন, এই তিনটে জিনিস থাকে তোমার কমপ্লেক্স 1-এর মধ্যে। তখন কি হচ্ছে, যখন NADH প্লাস H প্লাস থেকে NAD প্লাস উৎপন্ন হয় তখন দুটো হাইড্রোজেন বহিঃপ্রকোষ্ঠের দিকে বেরিয়ে যায়। আর কি হয়, তোমার
এই যে এর ফলে যে তোমার ইলেকট্রনটা, যে ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলো পরবর্তী ক্ষেত্রে তোমার যে কমপ্লেক্স ওয়ানের মধ্যে যে ইউবিকুইনন অবস্থান করে, সেই ইউবিকুইনন এর মধ্যে তোমার ইউবিকুইননে গ্রহণ করে। তাহলে কি হলো, কমপ্লেক্স ওয়ানে Na ডিএইচ প্লাস এইচ প্লাস তোমার যখন উপস্থিত হয় তখন Na ডিএইচ ডিহাইড্রোজেন উৎসেচকের প্রভাবে তোমার Na ডিএইচ প্লাস এইচ প্লাস থেকে কি উৎপন্ন হয়, Na ডি প্লাস উৎপন্ন হয়। সেই সময় দুটো হাইড্রোজেন বহিঃপ্রকোষ্ঠে তোমার বহিঃপ্রকোষ্ঠে প্রবেশ করে বা বহিঃপ্রকোষ্ঠ দুটো নির্গত হয়, বহিঃপ্রকোষ্ঠে নির্গত হয়। এর সঙ্গে কি করে, তোমার এই যে কমপ্লেক্স ওয়ানের মধ্যে যে ইউবিকুইনন থাকে বা কমপ্লেক্স ওয়ানে যে ইউবিকুইনন অবস্থান করে, যেটা হচ্ছে কি ইলেকট্রন বাহক, সেই ইলেকট্রনকে কি হচ্ছে তোমার গ্রহণ করে কমপ্লেক্স ওয়ান থেকে কমপ্লেক্স টুতে পরিবাহিত করে থাকে। এই যখন কি হচ্ছে Na ডিএইচ প্লাস এইচ প্লাস থেকে Na ডি প্লাস উৎপন্ন হয়, তখন যে ইলেকট্রনটা নির্গত হয়, সেই ইলেকট্রনটাকে তোমার কমপ্লেক্স ওয়ানের পাশে থাকা ইউবিকুইনন বা কমপ্লেক্স ওয়ানের মধ্যে যে ইউবিকুইনন থাকে, সেই ইউবিকুইনন ইলেকট্রনটাকে গ্রহণ করে তোমার কি হচ্ছে কমপ্লেক্স টুতে তোমার নিয়ে যায় ইলেকট্রনটা। তাহলে এখান থেকে ইলেকট্রনটা তোমার ইউবিকুইনের মাধ্যমে কমপ্লেক্স টুতে চলে আসে। আর কমপ্লেক্স ওয়ানের মধ্যে তোমার এই যে ইলেকট্রনটা তোমার ইলেকট্রনটা যেটা পরিবাহিত হয়, সেটা প্রথমে আসে কার কাছে, প্রথমে আসে এফএমএন গ্রহণ করে ইলেকট্রনটা। তারপর এফএম থেকে তোমার এফিএস প্রোটিন সেখান থেকে ইউবিকুইননে পৌঁছায়। তাহলে যে ইলেকট্রনটা আমি একবারই বলে দিলাম যে ইউবিকুইনন, কিন্তু ফার্স্ট আসে তোমার এই যে কমপ্লেক্স ওয়ানের মধ্যে তোমার তিনটে জিনিস থাকে। কী কী থাকে বললাম, যে তোমার এফএমএন, এফিএস এবং ইউবিকুইনন তিনটে অবস্থান করে তোমার কমপ্লেক্স ওয়ানে। তার মধ্যে যখন ইলেকট্রনটা যখন NADH2 জারিত হয়, সেই সময় যে ইলেকট্রনটা নির্গত করে, সেই ইলেকট্রনটা প্রথমে আসে কার কাছে, এফএমএন গ্রহণ করে। এফএমএন থেকে কোথায় আসে, তোমার এফিএস প্রোটিনের মাধ্যমে তোমার ইউবিকুইনন আসে, এবং ইউবিকুইনন কী করে, কমপ্লেক্স ওয়ান থেকে কমপ্লেক্স টুয়ে তোমার ইলেকট্রনটাকে পরিবহন করে। নেক্সট হচ্ছে কি তোমার কমপ্লেক্স টু। কমপ্লেক্স টু তোমার কি হয়, এখানে তোমার ক্রেবস চক্রের সাকসিনিক অ্যাসিড ফিউমারিক অ্যাসিড রূপান্তরিত হয়। এই কমপ্লেক্স টুতে তোমার সাকসিনিক অ্যাসিড তোমার ফিউমারিক অ্যাসিড রূপান্তরিত হয়। সিনিক অ্যাসিড ফিউমারিক অ্যাসিডে রূপান্তরিত হয়। আর কি হয় এখানে, তোমার এফএডি যা তোমার জারিত হয় FADH2 গঠন করে। এখানে কি হয়, যে ইলেকট্রন জারিত হওয়ার সময় যে ইলেকট্রনটা তোমার ত্যাগ করে, সেটা হচ্ছে কি, সেটা পরবর্তী ক্ষেত্রে তোমার কমপ্লেক্স থ্রিতে যায়। তাহলে কী হচ্ছে, কমপ্লেক্স টুতে যে ক্রেবস চক্রের যে সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড রূপান্তরিত হয়, আর এই বিক্রিয়ায় যে ইলেকট্রনটা তোমার নির্গত হয়, সেটা ইউবিকুইননে পৌঁছায়। সেই ইউবিকুইননে যায় এবং এর ফলে ইউবিকুইনন থেকে তোমার ইউবিকুইনন কমপ্লেক্স থ্রিতে পৌঁছে দেয়। তাহলে কমপ্লেক্স টুতে কী ঘটনাটা ঘটলো, কমপ্লেক্স টুতে তোমার কী কী থাকে, ইউবিকুইনন থাকে আর এফিএস তোমার প্রোটিনটা থাকে। কমপ্লেক্স টুতে তোমার ক্রেবস চক্রের সাকসিনিক অ্যাসিড ফিউমারিক অ্যাসিড রূপান্তরিত হয়, আর এখানে FAD তোমার জারিত হয় FADH2 উৎপন্ন করে। এই যে তোমার জারণের সময় যে ইলেকট্রনটা ত্যাগ করে, সেই ইলেকট্রনটা ফার্স্ট তোমার কোথায় যাচ্ছে, তোমার এফিএস প্রোটিন গ্রহণ করছে, এফিএস থেকে তোমার এই ইউবিকুইনন গ্রহণ করছে। তাহলে আলটিমেটলি এখানে কোনো তোমার হাইড্রোজেন আয়ন নির্গত হয় না বহিঃপ্রকোষ্ঠে। তাহলে প্রথম কমপ্লেক্স ওয়ান থেকে একটা ইলেকট্রন, কমপ্লেক্স টুতে একটা ইলেকট্রন তোমার ইউবিকুইননে পৌঁছালো। তো আলটিমেটলি তোমার তোমার ইলেকট্রন ইউবিকুইনন গ্রহণ করলো। এই তাহলে এবার চলে আসি
ইউবিকুইনন কী করবে, নেক্সট পেজে তোমার কমপ্লেক্স থ্রিতে যে সমস্ত তোমার বাহক, তোমার ইলেকট্রন বাহক আছে সেগুলোকে তার মধ্যে ইলেকট্রনটাকে সে দিয়ে দেবে। তাহলে কমপ্লেক্স 1 এবং কমপ্লেক্স 2 থেকে যে দুটো ইলেকট্রনগুলো ইউবিকুইনন গ্রহণ করে ইউবিকুইনন কী হচ্ছে তোমার বিজারিত হয়, বিজারিত হয়ে তোমার কমপ্লেক্স 3 কাছে আসে, ইলেকট্রনগুলোকে নিয়ে আসে। কমপ্লেক্স 3তে তোমার ইলেকট্রন বাহক কী কী থাকে, তোমার কমপ্লেক্স 3-র মধ্যে তোমার সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম C1 থাকে। এই কমপ্লেক্স তোমার 3তে কী হয়, ইলেকট্রনটা ইউবিকুইনন থেকে ইলেকট্রনটাকে গ্রহণ করে ফার্স্ট কমপ্লেক্স 3-র যে সাইটোক্রোম বি আছে, সাইটোক্রোম বি ইউবিকুইনন থেকে ইলেকট্রনটা গ্রহণ করলে ইউবিকুইনন কী হচ্ছে তোমার, তখন প্রথমে বিজারিত হয়, যখন ইলেকট্রনটা গ্রহণ করেছে ইউবিকুইনন, তখন ইউবিকুইনন কী হচ্ছে বিজারিত। ইউবিকুইনন ইলেকট্রনটা কাকে দেবে, কমপ্লেক্স 3-র মধ্যে যে সাইটোক্রোম বি আছে তাকে দিয়ে দিল। এর ফলে কী হচ্ছে, ইউবিকুইনন ইলেকট্রন ফ্রি হয়ে গেল, ফলে কী হচ্ছে ইউবিকুইনন তোমার আবার পুনরায় জারিত হলো। এবার এই যে কমপ্লেক্স 3-র মধ্যে ইলেকট্রনটা দিয়ে দিল, ইলেকট্রনটা গ্রহণ করলো কে, সাইটোক্রোম তোমার বি, সাইটোক্রোম বি তাহলে এবার বিজারিত হলো। এই সাইটোক্রোম বি থেকে ইলেকট্রনটা ইউবিকুইনন থেকে সাইটোক্রোম বিটা ইলেকট্রন গ্রহণ করলো। এরপর সাইটোক্রোম বি থেকে সাইটোক্রোম C1-এ ইলেকট্রনটা আসবে এবং সাইটোক্রোম C1 থেকে ইলেকট্রনটা কোথায় স্থানান্তরিত হবে, তোমার সাইটোক্রোম সিতে। তাহলে কি হলো, আলটিমেটলি তোমার দুটো ইলেকট্রন কমপ্লেক্স 1 এবং কমপ্লেক্স 2 থেকে ইলেকট্রনটা ইউবিকুইননে এলো। ইউবিকুইনন তোমার তখন কী হলো, তোমার বিজারিত হলো। এই ইউবিকুইনন ইলেকট্রনটাকে দেবে কাকে, কমপ্লেক্স 3-র মধ্যে তোমার ইলেকট্রন বাহককে। এখানে তিন ধরনের তোমার ইলেকট্রন বাহক, কমপ্লেক্স 3-র মধ্যে 3 ধরনের তোমার ইলেকট্রন বাহক থাকে। একটা হচ্ছে সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম C1। তাহলে ইউবিকুইনন কমপ্লেক্স 3-তে এসে তোমার কমপ্লেক্স 3-র যে সাইটোক্রোম বি তাকে ইলেকট্রনটা দিল। এর ফলে ইউবিকুইনন তোমার বিজারিত থেকে তোমার জারিত হয়ে গেল এবং কমপ্লেক্স 3-র সাইটোক্রোম বিটা ইলেকট্রনটা কী হচ্ছে গ্রহণ করে সে জারিত হলো। এই সাইটোক্রোম বি থেকে ইলেকট্রনটা সাইটোক্রোম C1-এ আসবে এবং সাইটোক্রোম C1 থেকে ইলেকট্রনটা কোথায় আসবে, তোমার সাইটোক্রোম সিতে আসবে। তাহলে কমপ্লেক্স 3-তে এই ঘটনাটা তোমার ঘটলো। তাহলে এখান থেকে ইলেকট্রনটা এলো, ইলেকট্রনটা সাইটোক্রোম তোমার বি, প্রথমে বি, তারপরে তোমার C1, তারপরে তোমার সাইটোক্রোম সিতে চলে এলো, সাইটোক্রোম সিতে চলে এলো। এই সাইটোক্রোম সি থেকে তোমার ইলেকট্রনটা কোথায় আসবে, এবং কমপ্লেক্স 4-এ তোমার কী কী থাকে, সাইটোক্রোম এ থাকে আর সাইটোক্রোম A3 থাকে। কমপ্লেক্স 4-এ কী কী থাকছে, তোমার সাইটোক্রোম এ আর সাইটোক্রোম A3 থাকছে। তাহলে সাইটোক্রোম 3 থেকে ইলেকট্রনটা সাইটোক্রোম সি নিয়ে আসছে সাইটোক্রোম 4-এ। এই ইলেকট্রনটা তোমার কোথায় কী হচ্ছে, এই সাইটোক্রোম 3 থেকে ইলেকট্রনটা সাইটোক্রোম 4-এ আসছে, নিয়ে এলো সাইটোক্রোম 4-এ, সাইটোক্রোম সি ইলেকট্রন সাইটোক্রোম 4-এ নিয়ে এলো ইলেকট্রনটাকে। এই সাইটোক্রোম 4-এ তোমার থাকে হচ্ছে সাইটোক্রোম এ আর সাইটোক্রোম A3। এরা কি করে, ইলেকট্রনটাকে গ্রহণ করে নেয় সাইটোক্রোম সি থেকে। যেমনি সাইটোক্রোম সি থেকে ইলেকট্রনটা তোমার সাইটোক্রোম কমপ্লেক্স 4-এর সাইটোক্রোম তোমার এ এবং A3-তে এলো, তখন সাইটোক্রোম সিটা তোমার জারিত হয়ে গেল আবার পুনরায় ইলেকট্রন দান করে। এই কমপ্লেক্স 4-এর সাইটোক্রোম এ এবং A3 ইলেকট্রনটাকে কোথায় নিয়ে আসে, মাইটোকন্ড্রিয়ার যে ধাত্রের মধ্যে ইলেকট্রনটাকে নিয়ে চলে আসে, দুটো ইলেকট্রনকে নিয়ে আসে। এখানে কি হয়, তোমার দুটো হাইড্রোজেন আণবিক অক্সিজেন এবং এই যে দুটো ইলেকট্রন
যুক্ত হয় কি তৈরি করে, তোমার জল উৎপন্ন করে। তাহলে কমপ্লেক্স 4-এ কী হচ্ছে, সাইটোক্রোম সি থেকে কমপ্লেক্স 4-এ সাইটোক্রোম এ এবং A3 ইলেকট্রনটা গ্রহণ করলো। সেই ইলেকট্রনটাকে কোথায় নিয়ে আসে তারা, মাইটোকন্ড্রিয়ার ধাত্র বা ম্যাট্রিক্সের মধ্যে নিয়ে চলে আসে। এবং মাইটোকন্ড্রিয়ার ধাত্রের মধ্যে হাইড্রোজেন আয়ন আছে, আণবিক অক্সিজেন গ্রহণ করলো এবং এই দুটো ইলেকট্রন কী হচ্ছে তোমার যুক্ত হয়ে জল গঠন করে। এই যে দুটো ইলেকট্রন, হাইড্রোজেন আয়ন এবং তোমার অক্সিজেন মিলিত হয়ে এক অণু যে জল গঠন করে, এই জলটাকে বলা হয় তোমার কি, বিপাকীয় জল বলা হয়। এই জলটাকে বলা হয় কি, বিপাকীয় জল বলা হচ্ছে। এই কমপ্লেক্স 4-এ কী হচ্ছে, তোমার যখন এই ঘটনাটা ঘটছে তখন কী হচ্ছে, একটা তোমার হাইড্রোজেন আয়ন তোমার ধাত্র থেকে বহিঃপর্দায় তোমার নির্গত হয় বা বেরিয়ে যায়। তাহলে আমরা দেখছি যে মাইটোকন্ড্রিয়ার যে বহিঃপ্রকোষ্ঠে সেখানে হাইড্রোজেন আয়নের ঘনত্ব বেড়ে যাচ্ছে আর ধাত্রের মধ্যে কমে যাচ্ছে, ফলে ধাত্রটা ক্রমশ কী হচ্ছে, নেগেটিভলি চার্জ হচ্ছে আর বহিঃপ্রকোষ্ঠটা কী হচ্ছে তোমার পজিটিভলি তোমার চার্জ হচ্ছে বা পজিটিভ হচ্ছে। আর এই যে আণবিক এই একমাত্র এই কমপ্লেক্স 4-এর মধ্যে বা এই যে তোমার ইলেকট্রন পরিবহন তন্ত্রে তোমার এই আণবিক অক্সিজেনটা ব্যবহার হচ্ছে, তাই একে বা শ্বসনের শেষ পর্যায়ে কী হচ্ছে, এই আণবিক অক্সিজেন ব্যবহৃত হয়। তাই ইলেকট্রন পরিবহন তন্ত্রকে বলা হচ্ছে কি তোমার কি, প্রান্তীয় শ্বসনও বলা হচ্ছে। এবার কি হয়, এবার তোমার কমপ্লেক্স 5 মানে এখানে কি হয়, আমরা জানি যে মাইটোকন্ড্রিয়াল অন্তঃপ্রকোষ্ঠের যে আঙুলের মতো প্রবর্ধক থাকে তাকে বলে ক্রিস্টি বলা হয়। ক্রিস্টির মধ্যে যে টেনিস র্যাকেটের মতো তোমার অংশ দেখতে পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে F0 বা F1 কণিকা। এই F0 বা F1 কণিকা এটা কি হচ্ছে তোমার এই কমপ্লেক্স যেটাকে বলা হয় এটিপি সিনথেজ রূপে তোমার কাজ করে এখানে। তাহলে এই যে F0 F1 বাড়িকে তার মধ্যে কী হচ্ছে এটিপি সিনথেজ নামক উৎসেচক থাকে, সেটা কি এই কমপ্লেক্স 5 বা এটিপি সিনথেজ যেটাকে বলা হচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা দেখছি কি, তোমার বহিঃপ্রকোষ্ঠে হাইড্রোজেন আয়নের ঘনত্ব বেড়ে গেছে এবং অন্তঃপ্রকোষ্ঠে তোমার হাইড্রোজেন আয়ন কমে গেছে। তখন কি হয়, বহিঃপ্রকোষ্ঠ এবং অন্তঃপ্রকোষ্ঠের মধ্যে একটা আয়নের ঘনত্বের একটা তারতম্য ঘটে। সেই সময় কি হয়, একটা রাসায়নিক বিভব কাজ করে। মাইটোকন্ড্রিয়া ধাত্র থেকে অন্তঃপর্যায়ে যে হাইড্রোজেন যে বহিঃপ্রকোষ্ঠে পরিচালিত হয়, এর কারণেই কী হচ্ছে, অন্তঃপর্দার দুপাশে তোমার হাইড্রোজেন আয়নের ঘনত্বের তোমার একটা তারতম্য ঘটছে। এটিপি সিনথেজ নামক প্রোটিন এই ধাত্রের মধ্যে দিয়ে বা এটিপি সিনথেজ যে বিশেষ প্রোটিনের মধ্যে দিয়ে তোমার হাইড্রোজেন আয়নগুলো তোমার এই ধাত্রের দিকে গমন করে। এটিপি সিনথেজ নামক তোমার উৎসেচকের দ্বারা যে বহিঃপ্রকোষ্ঠ এবং অন্তঃপ্রকোষ্ঠ মধ্যে যে তোমার আয়নের যে তারতম্য, সেই তারতম্যর ফলে এটিপি সিনথেজ কী করে, বিশেষ এটিপি সিনথেজের মাধ্যমে হাইড্রোজেন আয়নটা তোমার ধাত্র বা অন্তঃপ্রকোষ্ঠে তোমার কী হচ্ছে, গমনে সাহায্য করে। বিজ্ঞানী পিটার মিশেল তার একটা মতবাদ দিয়েছে যে হাইড্রোজেন আয়নের অন্তঃপর্দা ভেদ করে ধাত্র অঞ্চলে গমন প্রক্রিয়াটি যে ঘটে তার জন্য একটা ফোর্স কাজ করে, সেটাকে বলা হচ্ছে কি তোমার রাসায়নিক অভিস্রাবণ। এই যে তোমার হাইড্রোজেন আয়নটা সরাসরি কিন্তু অন্তঃপ্রকোষ্ঠে তোমার বা ধাত্রের মধ্যে প্রবেশ করতে পারবে না, তার জন্য কিছু একটা বল দরকার হয়। বিজ্ঞানী পিটার মিশেল বলছে যে এখানে একটা রাসায়নিক অভিস্রাবণ কাজ করছে, যার ফলে কী হচ্ছে, বহিঃপ্রকোষ্ঠ থেকে হাইড্রোজেন আয়নগুলো তোমার অন্তঃপ্রকোষ্ঠ বা ধাত্রের মধ্যে প্রবেশ করে। যখনই কী হচ্ছে, এই হাইড্রোজেন আয়নগুলো তোমার ধাত্রের মধ্যে প্রবেশ করে, তখন এডিপি অজৈব ফসফেটের সঙ্গে কমপ্লেক্স 5-এ কী হচ্ছে, তখন কমপ্লেক্স 5-এর মধ্যে দিয়ে কিন্তু তোমার হাইড্রোজেন আয়নগুলো
তোমার ধাত্রের মধ্যে প্রবেশ করছে। প্রবেশ করার ফলে কী হচ্ছে, এই এটিপি সিনথেজ যে উৎসেচক আছে তার ফলে এডিপি অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে এটিপি উচ্চ শক্তি সম্পন্ন তোমার এটিপি তৈরি করে। একে বলা হচ্ছে কি তোমার এই যে তোমার এডিপি অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে এটিপি উৎপাদন করা এই যে প্রক্রিয়া, একে বলা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। একে বলা হচ্ছে তোমার কি অক্সিডেটিভ অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলা হচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা কমপ্লেক্স 5-এ কী ঘটলো বা এটিপি সিনথেজ, যেটাকে আমরা এটিপি সিনথেজ বলা হচ্ছে, বহিঃপ্রকোষ্ঠে তোমার হাইড্রোজেন আয়নের যখন ঘনত্ব বেড়ে যায় বা ধাত্রে যখন হাইড্রোজেন আয়নের তোমার ঘনত্ব কমে তখন কী হচ্ছে, এটিপি সিনথেজ উৎসেচক কী হচ্ছে, তোমার বহিঃপ্রকোষ্ঠ থেকে হাইড্রোজেন আয়নগুলো কমপ্লেক্স 5-এর মধ্যে দিয়ে অন্তঃপ্রকোষ্ঠে প্রবেশ করায়। যখনই তোমার ধাত্রের মধ্যে তোমার হাইড্রোজেন আয়নগুলো প্রবেশ করলো তখন অজৈব তোমার এটিপি সিনথেজ উৎসেচক কী দ্বারা তোমার এডিপি অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে এটিপি গঠন করে, যাকে বলা হচ্ছে তোমার কি অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলা হচ্ছে। আর এই যে হাইড্রোজেন আয়নের তোমার ঘনত্বের তারতম্য, এই যে হাইড্রোজেন প্রবেশ করতে, তার জন্য বিজ্ঞানী পিটার মিশেল বলেছেন যে এখানে রাসায়নিক অভিশ্রাবণ প্রক্রিয়া একটা ঘটে থাকে, বা একটা তোমার প্রোটন চালক বল শক্তিকে কাজে লাগিয়ে বহিঃপ্রকোষ্ঠ থেকে অন্তঃপ্রকোষ্ঠে তোমার হাইড্রোজেন আয়নগুলো তোমার প্রবেশ করে। এটা মনে রাখবে যে কমপ্লেক্স 5টা হচ্ছে তোমার F0F1 পার্টিকেল বা কণিকা, যেটার মধ্যে কী থাকছে, তোমার এটিপি সিনথেজ বলে উৎসেচক থাকছে। আর কী হচ্ছে, এই যে প্রোটন চালক বলের প্রভাবই কী হচ্ছে, হাইড্রোজেন আয়নগুলো তোমার ধাত্রের মধ্যে প্রবেশ করছে, যেটাতে সাহায্য করছে, এই যে প্রবেশে সাহায্য করছে কার মধ্যে দিয়ে তোমার হাইড্রোজেন আয়নগুলো প্রবেশ করছে, তোমার F0F1 পার্টিকেলের মধ্যে দিয়ে বা কণিকার মধ্যে দিয়ে কী হচ্ছে, প্রবেশ করছে তোমার ধাত্র বা ম্যাট্রিক্সে। তাই তোমার F0F1 কণিকাকে বা F0F1 কণিকাকে বলা হচ্ছে কি তোমার কি প্রোটন টানেল। যেমন কোনো টানেলের মধ্যে দিয়ে কোনো কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, তেমনি F0F1 পার্টিকেলের মধ্যে দিয়ে কী হচ্ছে, তোমার বহিঃপ্রকোষ্ঠ থেকে ধাত্রের মধ্যে বা অন্তঃপ্রকোষ্ঠে কী হচ্ছে, হাইড্রোজেন আয়নগুলো প্রবেশ করছে। তাই F0F1 কণিকাকে বা পার্টিকেলকে বলা হচ্ছে তোমার কি প্রোটন টানেল বলা হচ্ছে। আর কি হয়, এটিপি সিনথেজের মাইটোকন্ড্রিয়ার যে এই যে F0F1 পার্টিকেল এর এটিপি সিনথেজ আছে, তার মধ্যে দিয়ে কী হচ্ছে, প্রোটনগুলো ধাত্রের মধ্যে প্রবেশ করে। তাই এই প্রক্রিয়াকে বলা হয় রাসায়নিক অভিশ্রাবণ। F0F1 পার্টিকেলের যে এটিপি সিনথেজ আছে বা এর মধ্যে দিয়ে কী হচ্ছে, তোমার প্রোটনগুলো কোথায় ধাত্রের মধ্যে প্রবেশ করছে, এই প্রক্রিয়াটাকে, এই যে প্রবেশ করছে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি তোমার কি রাসায়নিক অভিশ্রাবণ। তাহলে প্রোটন টানেলটা কি, F0F1 পার্টিকেলের মধ্যে দিয়ে কী হচ্ছে, তোমার হাইড্রোজেন আয়নগুলো বহিঃপ্রকোষ্ঠ থেকে ধাত্রের মধ্যে প্রবেশ করছে। তাই একে F0F1 কণিকাকে বলা হচ্ছে কি তোমার কি প্রোটন টানেল। আর রাসায়নিক অভিশ্রাবণটা কি বলছে, এই যে তোমার হাইড্রোজেন আয়নটা তোমার এটিপি তোমার এই যে F0F1 পার্টিকেলের যে এটিপি সিনথেজ আছে তার প্রভাবে কী হচ্ছে, তার মধ্যে দিয়ে বা F0F1 পার্টিকেলের মধ্যে দিয়ে কী হচ্ছে, তোমার হাইড্রোজেন আয়নগুলো বহিঃপ্রকোষ্ঠ থেকে অন্তঃপ্রকোষ্ঠে প্রবেশ করছে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে তোমার কি রাসায়নিক অভিশ্রাবণ। প্রক্রিয়াটাকে বলা হচ্ছে রাসায়নিক অভিশ্রাবণ। আর এই যে প্রবেশ করছে, ওর মধ্যে দিয়ে প্রবেশ করছে, ওই জন্য ওকে বলা হচ্ছে F0F1 কণিকাকে বলা হচ্ছে প্রোটন টানেল বলা হচ্ছে। তাহলে আমরা এই যে অন্তঃপ্রকোষ্ঠে যে ইলেকট্রনগুলো তোমার পরিবাহিত হচ্ছে সেটা আমরা জানলাম। এবার আমরা জানব যে প্রান্তীয় শোষণ বা ইলেকট্রন পরিবহন তন্ত্রের তাৎপর্য কী। এই প্রান্তীয় শোষণ হলো কি একটা তাপমোচী তোমার প্রক্রিয়া, এর মাধ্যমে কী হচ্ছে, শক্তির মুক্তি ঘটছে।
2 নম্বর কি, এই যে ইলেকট্রন পরিবহন তন্ত্রের মাধ্যমে এটিপি সৃষ্টি হচ্ছে, এডিপি অজৈব ফসফেট যুক্ত হয়ে কী হচ্ছে, এটিপি তৈরি করছে। আর সবাত শোষণের যে মোট যে পরিমাণ জল উৎপন্ন হয় তার মধ্যে 12 অণু জল এই ইলেকট্রন পরিবহন তন্ত্রের মাধ্যমে তোমার উৎপন্ন হয়ে থাকে। আর কি, সবাত শোষণের যে 6 অণু অক্সিজেন লাগে তা একমাত্র প্রান্তীয় শোষণ পথের মাধ্যমেই খরচ হয় এবং জল উৎপন্ন হয়। সবাত শোষণে যে 6 অণু অক্সিজেন লাগে তার মধ্যে একমাত্র প্রান্তীয় শোষণ পথের মাধ্যমেই সেটা খরচ হয় আর জল উৎপন্ন হয়। আর সবাত শোষণে যে মোট 38 অণু এটিপি উৎপন্ন হয় তার মধ্যে 34 অণু এটিপি কোথায় তৈরি হয়, এই ইলেকট্রন পরিবহন তন্ত্রের মাধ্যমে। তাহলে আমরা প্রান্তীয় শোষণ বা ইলেকট্রন পরিবহন তন্ত্রের আমরা তাৎপর্য বা গুরুত্ব জানলাম।